ছোট বেডরুম? চিন্তা নেই, কারণ ঘর ছোট হলেও বড় দেখানোর কিছু ডিজাইন হ্যাক আছে, যেগুলো ভুল করলে ঘরটা আরো ছোট লাগবে, আর ঠিক করলে 10x10 রুমও 12x14 বলে মনে হবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে আপনার ঘরের কোনো দেয়াল ভাঙতে হবে না। আজ আমি আপনাকে এমন কিছু ইলিউশন ট্রিক দেখাবো, যেগুলো আপনার ছোট বেডরুমে অ্যাপ্লাই করলে সেখানে এমন একটা ইলিউশন ক্রিয়েট হবে যে রুমটাকে দেখতে বড় লাগবে, অর্থাৎ ব্রেন ধরে নেবে ঘরটা বেশ বড়। 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ আপনি যদি ছোট বেডরুমে থেকে থাকেন, এই ভিডিওটাই হতে যাচ্ছে আপনার জন্য গেম চেঞ্জার। প্রথমেই কথা বলবো পেইন্টিং নিয়ে, কারণ ছোট ঘর বড় দেখাতে গেলে রঙের ভূমিকা সবার প্রথমে আসে। পেইন্টিংয়ের ক্ষেত্রে 3টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। প্রথমত, রং সবসময় হালকা হতে হবে। দ্বিতীয়ত, কখনোই ম্যাট ফিনিশে যাওয়া যাবে না। আর তৃতীয়ত, পেইন্টের মাধ্যমে দেয়ালে কোনো পার্টিশন বা ভাগ তৈরি করা যাবে না। এখন চলেন একে একে ব্যাখ্যা করি। প্রথম নিয়ম, ঘরের রং সবসময় হালকা শেডের রাখুন। এর কারণ খুবই সহজ। ডার্ক কালার আলো শোষণ করে ফেলে, যার ফলে ঘরকে আরো ছোট এবং চাপা বলে মনে হয়। তাই ছোট ঘরে ডার্ক কালার মানেই আরো ভারী লুক। অন্যদিকে হালকা রং যেমন অফ হোয়াইট, বেইজ, গ্রে, প্যাস্টেল এগুলো আলোকে অনেক বেশি রিফ্লেক্ট করে, ফলে ঘরকে অনেক বেশি প্রশস্ত এবং উজ্জ্বল বলে মনে হয়। তাই রং বেছে নেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন নিউট্রাল বা প্যাস্টেল টোনের দিকে যেতে হবে এবং ডার্ক শেড সবসময় অ্যাভয়েড করতে হবে। এবার আসি দ্বিতীয় বিষয়ে, পেইন্টের ফিনিশ কেমন হবে। পেইন্টের ফিনিশ সাধারণত 2 ধরনের হয়, ম্যাট এবং গ্লোস। ছোট ঘরে ম্যাট ফিনিশ কখনোই নয়, কারণ ম্যাট ফিনিশ আলো শোষণ করে, ফলে ঘরটাকে আরো ছোট এবং চাপা বলে মনে হয়। তাই ছোট বেডরুমে গ্লোস ফিনিশ নিন, যেটা আলোকে রিফ্লেক্ট করে আপনার ছোট বেডরুমকে বড় দেখাবে। আমি বলছি না ম্যাট ফিনিশ সুন্দর নয়, এটা বেশ সুন্দর এবং ব্যক্তিগতভাবে ম্যাট ফিনিশ আমার খুবই পছন্দের, কিন্তু এটা বড় ঘরের জন্য। ছোট ঘরে ম্যাট ফিনিশ করলে ঘরটাকে আরো ছোট বলে মনে হবে। তৃতীয় বিষয়, পেইন্টের মাধ্যমে দেয়ালে কোনো পার্টিশন ক্রিয়েট করবেন না। মানে দেয়ালের এক পাশে এক রং, আবার অন্য পাশে অন্য আরেকটা রং, স্ক্রিনে যেমন দেখছেন। এই ভুলটা অনেকেই করে বসেন, ভাবেন এতে ঘরটা স্টাইলিশ দেখাবে, কিন্তু আসলে ঘরটা এতে ভিজুয়ালি ভেঙে যায়। এমনিতেই আপনার রুম অনেক ছোট, এর উপর আপনি যদি রং দিয়ে দেয়ালকে ভেঙে ফেলেন, তাহলে রুম তো আরো ছোট লাগবেই। তাই সব দেয়াল একই রঙের টোনে রাখুন। একদম ইউনিফর্ম লুক রাখলে আপনার ঘরটা দেখাবে বড়, শান্ত আর ক্লিন। এখন আপনি যদি ভাবেন সব দেয়ালে একই রং রাখলে তো ঘরটা বোরিং লাগবে, তাহলে চিন্তা নেই, ভিডিওর পরের অংশে আমি দেখাবো কিভাবে একই রঙের মধ্যেও আপনি আপনার বেডরুমটাকে ইন্টারেস্টিং বানাতে পারেন, অ্যাক্সেসরিজ, লাইটিং আর টেক্সচার দিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, মাস্টার ওয়াল। অনেকেই বলেন পুরো দেয়াল একরকম রাখলে তো ঘরটা একঘেয়ে হয়ে যাবে। ঠিক এখানেই আসে মাস্টার ওয়াল বা ফোকাল পয়েন্ট ওয়াল তৈরি করার বিষয়টা। এখন প্রশ্ন হলো, সব দেয়াল যদি একই রঙের রাখা হয়, তাহলে মাস্টার ওয়াল বানাবো কি করে? তার জন্য শুধু আপনাকে 2টি শব্দ মনে রাখতে হবে। মনোক্রোমাটিক থিম, মানে আপনার ঘরে যদি বেস থিম চলে, তাহলে মাস্টার ওয়ালেও একই কালার ফ্যামিলির শেড ব্যবহার করতে হবে। এখানে খেয়াল রাখবেন, আমি একই কালার বলিনি, বলেছি একই কালার ফ্যামিলির শেড ব্যবহার করতে হবে। মূল রং থেকে হালকা পাতলা উপরে নিচে হতে পারে, কিন্তু সম্পূর্ণ অন্য কোনো কালার হওয়া যাবে না। ধরুন ঘরের 3টা দেয়াল অফ হোয়াইট, তাহলে মাস্টার ওয়ালেও অফ হোয়াইটের আশেপাশের কোনো কালার ব্যবহার করতে হবে। শুধু সেখানে কিছু ডিজাইন বা এলিমেন্ট যোগ করুন, যেমন ওয়াল প্যানেলিং, ওয়াল ট্রিমস, আর্ট ফ্রেম বা ফটো বা গ্রুপ লাইন হতে পারে। এই এলিমেন্টগুলো যোগ করলেই দেয়ালটা হয়ে যাবে ঘরের স্টার ওয়াল। শুধু খেয়াল রাখবেন কালার ফ্যামিলি যেন সেম থাকে। এই কালার ফ্যামিলি ঘরের মধ্যে একটা ভারসাম্য রাখবে এবং ঘরটাকে বড় দেখাবে। দ্বিতীয় বিষয়, যখন মাস্টার ওয়ালে কোনো ডিজাইন দেবেন, তখন চেষ্টা করবেন ভার্টিক্যাল প্যাটার্নের ডিজাইনটা দিতে, কারণ ভার্টিক্যাল লাইন আমাদের চোখে এমন একটা ইলিউশন ক্রিয়েট করে যাতে আমাদের ফোকাসটা চলে যায় ঘরের উচ্চতার দিকে, অর্থাৎ ছাদের উচ্চতা অনেক বেশি বলে মনে হয় আর রুমটাকে বড় লাগে। ছোট রুমে এই কৌশল দারুণ কাজ করে। আর এটা শুধু ইন্টেরিয়র ডিজাইনে না, ফ্যাশন ডিজাইনিংও একই লজিক কাজ করে। যেমন ছোট হাইটের মানুষকে সবসময় ভার্টিক্যাল স্ট্রাইপ ড্রেস পরতে বলা হয়, যাতে তারা দেখতে লম্বা লাগে। তেমনভাবেই আপনার ঘর যদি ছোটও হয়, এর সিলিংয়ের উচ্চতা 10 ফিট, অন্তত 9 ফিট, আপনি যদি এই উচ্চতার ভার্টিক্যাল প্যাটার্ন কোনো ডিজাইন ব্যবহার করেন, তাহলে ঘরটাকে অনেক বড়, লম্বা এবং ওপেন বলে মনে হবে। তাই মাস্টার ওয়াল ডিজাইন করার সময় রং একই রাখুন, খেলুন প্যাটার্ন আর টেক্সচারে। এটাই ঘরকে দেবে প্রিমিয়াম আর বড় দেখানোর অনন্য এক ইফেক্ট। এবার আসি তৃতীয় পয়েন্টে, ফার্নিচার নিয়ে। ফার্নিচার হিসাবে আপনি যে ম্যাটেরিয়ালই ব্যবহার করেন না কেন,
ভিনিয়ার, লেমিনেট, ডোকু, লেকার বা অন্য কিছু, মূল কথা হলো ফার্নিচারটা যেন গ্লোসি ফিনিশের হয়। আমি আগেই বলেছি গ্লোসি সারফেস আলো অনেক বেশি পরিমাণে রিফ্লেক্ট করে, ফলে ঘরকে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখায়। তাই সবসময় গ্লোসি ফিনিশের দিকে যাওয়ার চেষ্টা করবেন, এটাই প্রথম বিষয়। দ্বিতীয়ত, ফার্নিচারে অনেক বেশি ভারী ডিজাইন এবং হেভি প্যাটার্ন এড়িয়ে চলুন, কারণ হেভি প্যাটার্ন একটি ছোট ঘরকে আরও বেশি ভরাট এবং কনজাস্টেড করে তোলে। আমরা যেহেতু চাই একটা ছোট ঘরকে বড় দেখাতে, তাই সেই ঘরটাকে কোনোভাবেই বিজি করা চলবে না। এজন্য চেষ্টা করবেন ফার্নিচার যতটা সম্ভব সিম্পল এবং প্লেন ডিজাইনের মধ্যে করার। প্লেন ডিজাইনের মধ্যে আপনি হালকা কিছু টেক্সচার বা কন্ট্রাস্ট দিতে পারেন। যেমন ধরুন, আপনি একটি ক্যাবিনেট বানাচ্ছেন, সেক্ষেত্রে ক্যাবিনেটের বডিটা আপনি সিম্পল এবং একরঙা রাখুন এবং এর ডোর হ্যান্ডেল এবং শেপে একটু খেলতে পারেন আপনি। এখনকার দিনে টি-বিট লাইন দিয়েও দারুণ সব ডিজাইন করা যায়, যেমন আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। বেস রংটা একদম সিঙ্গেল, শুধু টি-বিট লাইন এবং হ্যান্ডেল দিয়ে খেলা হয়েছে এখানে। এভাবে ঘরের ফার্নিচারকে রাখা যায় স্টাইলিস্ট, কিন্তু একদমই ভারী ও অগোছালো নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ফার্নিচারের প্লেসমেন্ট। এক্ষেত্রে একটা রুল সবসময় মনে রাখবেন, দ্য রুল অফ 50-50। এই রুলটা বলে আপনার ঘরের মোট ফ্লোর অংশের মধ্যে 50 থেকে 55% বেশি জায়গা যাতে ফার্নিচার দখল না করে, আর বাকি 50 বা 45% জায়গা এটা ফাঁকা থাকবে। অর্থাৎ ফ্লোরের অর্ধেক অংশ যেন দেখা যায়। এটাই একটা ছোট ঘরকে বড় দেখানোর অন্যতম একটা রহস্য। এখন এটা বলা সহজ হলেও আপনার ছোট বেডরুমে অ্যাপ্লাই করাটা সবসময় অতটা সহজ নাও হতে পারে। এখন উদাহরণ দেই, ধরুন আপনার ঘরের সাইজ 10x10, মানে 100 স্কোয়ার ফিট। এখন আপনি 6x6 ফুটের একটা বিছানা রাখলেন, মানে এই একটাতেই 36 স্কোয়ার ফিট জায়গা দখল হয়ে গেল। তারপর ধরুন 8x2 ফুটের একটা ক্যাবিনেট বানালেন, মানে 16 স্কোয়ার ফিট আরও গেল। মোটামুটি 50 স্কোয়ার ফিট জায়গা এই দুটো ফার্নিচারেই শেষ। এখন আপনি যদি এর সঙ্গে আরও স্টাডি টেবিল, সাইড টেবিল, ড্রেসিং টেবিল বা ল্যাপটপ ডেস্ক সব কিছু ঢোকাতে চান, তাহলে রুমের ফাঁকা জায়গা আরও কমে যাবে, ফ্লোরিং ঢাকা পড়বে, রুমটা অনেক বিজি বলে মনে হবে, যার ফলে রুমটা ছোট এবং দমবন্ধ লাগবে। এক্ষেত্রে তাহলে করণীয় কি? চেষ্টা করুন এমন ফার্নিচার বেছে নিতে যেগুলোর নিচে ফ্লোর দেখা যায়, যেমন ফ্লোটিং ফার্নিচার, মানে ফ্লোর থেকে একটু উপরে থাকে, যেমন ফ্লোটিং টিভি ইউনিট, ফ্লোটিং স্টাডি টেবিল, সাইড টেবিল ইত্যাদি। এতে 3টা সুবিধা পাবেন, ফ্লোর দেখা যাবে তাই ঘরকে বড় লাগবে, কাজের জন্য পর্যাপ্ত জায়গা পাবেন, আর ভিজুয়ালি ঘরটাকে বেশ হালকা দেখাবে। তবে হ্যাঁ, আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ক্লায়েন্ট এই ফ্লোটিং ফার্নিচার নিয়ে দ্বিধায় থাকেন। তারা ভাবেন এটা হয়তো খুব একটা টেকসই হবে না, মানে এমন চেয়ার টেবিল বা আলমারি যেগুলোর পা সরু, ফ্লোর দেখা যায় ঠিক মতো। যখন বেড কিনবেন বা বানাবেন, তখন সেটারও পায়া যাতে একটু হালকা পাতলা হয়, সে ব্যাপারেও খেয়াল রাখবেন। তাহলে আপনি পাবেন দুই দিকেই সুবিধা, ফ্লোরও দেখা যাবে, আবার ফার্নিচারটাও থাকবে শক্ত স্থির। সবশেষে মনে রাখবেন, আপনার রুমের ফার্নিচার যেন কখনোই আপনার রুমের ফ্লোর এরিয়ার মোট 50%-এর বেশি জায়গা দখল না করে। যদি অর্ধেক ফ্লোর আপনি দেখাতে পারেন, তাহলে আপনার ছোট বেডরুমটা যথেষ্টই বড় বলে মনে হবে। এছাড়া বাতাস চলাচলও হবে সহজ এবং পুরো স্পেসটাই অনেক হালকা এবং শান্ত লাগবে। এর সাথে সাথে আরেকটি কথা, অতিরিক্ত ফার্নিচার শুধু ছোট রুমের না, বড় রুমেরও আরাম নষ্ট করে দেয়। এরকম অতিরিক্ত ফার্নিচার ঢুকানো ছাড়াও আরও কিছু ভুল আমরা আমাদের বেডরুমের ইন্টেরিয়র ডিজাইন করার সময় করে থাকি। আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, যেখানে আমি বেডরুম ডিজাইনের এমন 10টি ভুলের কথা বলেছি, যেগুলো আপনি এড়িয়ে চলতে পারলে আপনার ডেইলি লাইফ আরও অনেক সহজ এবং আরামদায়ক হয়ে যাবে। এবার আসি ফ্লোরিংয়ের কথায়। ফ্লোরিং বেছে নেওয়ার সময় একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি মার্বেল দেন, টাইলস দেন বা অন্য যে কোনো কিছুই লাগান না কেন, কাটিং যেন কম হয়, আর সাইজটা যত বড় নিতে পারেন ছোট বেডরুমের জন্য ততই ভালো। কেন এরকম বলছি? কারণ যত বড় টাইলস বা মার্বেল লাগাবেন তত কম জয়েন্ট দেখা যাবে, আর যত কম জয়েন্ট দেখা যাবে ফ্লোরটাকে তত একটানা এবং বড় বলে মনে হবে। আপনি 2x2 একদমই নেবেন না, চেষ্টা করুন অন্তত 2x5 ফিট, বা বাংলাদেশে এখন 8 ফিট বাই 4 ফিটের টাইলসও পাওয়া যায়। এই বড় টাইল দিলে জয়েন্ট কম পড়বে, আর ঘরে ছোট ছোট পার্টিশন বা কাটের দাগ চোখে কম দেখা যাবে। আমি ভিডিওর আগের অংশে বলেছিলাম, একটি ছোট ঘরে যত কম পার্টিশন থাকবে সেই ঘরটাকে তত কম ছোট বলে মনে হবে। তাই বড় টাইল নিন, জয়েন্ট কমান, জায়গা দেখাবে অনেক ওপেন এবং স্পেশিয়াস। এখন ধরুন আপনি টাইল দিচ্ছেন, তো এই বড় টাইলের মধ্যে গ্রাউটিং না রেখে আপনি পেপার জয়েন্ট স্টাইলে লাগাতে বলুন।
মানে একদম জোড়া লাগিয়ে বসানো। তবে এর জন্য অবশ্যই টাইলের কোয়ালিটি ভালো হতে হবে, না হলে বাংলাদেশের গরমে টাইল বেন্ড বা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদি টাইল ঠিক থাকে তাহলে সেই ফ্লোরকে দেখে মনে হবে একদম একটানা একটা সিঙ্গেল পিসের ফ্লোর। এবার কালার নিয়ে কথা বলি। ফ্লোরের রং সবসময় হালকা টোনে রাখবেন, আর সেটা যেন পুরো ঘরের ওভারঅল থিমের সাথে মিলে যায়। যেমন ধরুন ঘরে বেইজ থিম চলছে, তাহলে ফ্লোরেও বেইজের ছোঁয়া রাখুন। আর যদি গ্রে থিম চলে তাহলে ফ্লোরেও একটা গ্রে টোন রাখুন। এতে পুরো ঘর ইউনিফর্ম, ব্যালেন্সড আর বড় দেখাবে। এবার আসি টাইলের প্যাটার্নে। চেষ্টা করবেন টাইলের ডিজাইন যেন মিনিমাল আর ব্লার্ড প্যাটার্ন হয়। এরকম টাইলস নিলে আপনার ফ্লোরে ভিজুয়াল নয়েজ কম থাকবে, ঘর কম ব্যস্ত লাগবে এবং বড় বলে মনে হবে। তবে আপনি যদি লাইন বা প্যাটার্নওয়ালা টাইল নিতে চান, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন এই লাইন বা প্যাটার্নগুলো যেন খুব বেশি ঘন না হয়, তাহলে ঘরটা অযথায় অনেক ব্যস্ত হয়ে যাবে। এখন একটা বোনাস টিপ, এখনকার মার্কেটে জয়েন্টলেস টাইল পাওয়া যায়। মানে একেবারে জয়েন্টবিহীন না, তবে এদের ডিজাইনগুলো এমন যে একটা টাইলের পর আরেকটা টাইল লাগালে সেটার ডিজাইন একদম কন্টিনিউ করে যায়। দেখলে মনে হয় পুরো ফ্লোরটাই যেন একটা না একটা সিঙ্গেল পিস। এই জিনিসটা দেখতে দারুণ লাগে আর স্পেসকেও অনেক বড় দেখায়। আপনি যখন টাইল কিনতে যাবেন বাজারে, তখন বলবেন আমাকে জয়েন্টলেস টাইল দেখান, দেখবেন পার্থক্য নিজেই বুঝে যাবেন। এবার আসি পরের পয়েন্টে, যেটা হলো মিরর। মানে যেটাতে আপনি মুখ দেখেন, সাজগোজ করেন। কিন্তু জানেন কি, এই সাধারণ মিররই আসলে একটা ম্যাজিক্যাল টুল, যেটা আপনার ছোট ঘরকে বড় দেখানোর খুব সহজ একটা উপায়। এখন বলি এটা কিভাবে কাজ করে। যেখানে মিরর ব্যবহার করে তাদের এই বড় দোকানগুলোকে আরো বড় দেখাতে চায়, সেখানে আমরা আমাদের এই ছোট ঘরটাকেও বড় দেখাতে পারবো। এর পেছনে খুব সিম্পল একটা লজিক আছে। মিরর আমাদের মস্তিষ্কে এমন একটা পারসেপশন তৈরি করে যেন ঘরটা আসলে দ্বিগুণ বড়। অবশ্যই বাস্তবে জায়গা বাড়ে না, কিন্তু চোখে ও মনে একটা গভীরতার অনুভূতি তৈরি করে, যেন ঘরের ডেপথ অনেক বেশি। তবে মিরর কোথায় লাগাবেন সেটাই আসল ব্যাপার। ছোট ঘরকে বড় দেখাতে হলে মিররের পজিশন একদম সঠিক হতে হবে। সেরা জায়গা হলো দরজা খুললেই যে দেয়ালটা সামনে পড়ে সেই দেয়ালটা। কারণ ঘরে প্রবেশ করেই মানুষ প্রথমে যেটা দেখে, সেখানেই যদি একটা সুন্দর মিরর থাকে তাহলে চোখে পুরো ঘরের রিফ্লেকশনটা পড়ে, তাই ঘর বড় বলে মনে হয়। তাই চাইলে আপনি সেখানে একটি ড্রেসিং ইউনিট দিতে পারেন বা একটি ডিজাইন মিরর ওয়াল বানাতে পারেন, যাতে রুমে ঢুকলেই পুরো রিফ্লেকশনটা চোখে পড়ে। এখন উদাহরণ হিসাবে ভাবুন আপনার রুমের লেআউট কেমন, বিছানা, কেবিনেট, দরজা কোথায়, এগুলো দেখে ঠিক করুন কোথায় মিরর দিলে সবচেয়ে ব্যালেন্সড রিফ্লেকশন হবে। অনেকে আবার ছোট সাইজের মিরর দেয়, কিন্তু ছোট বেডরুমকে বড় দেখাতে হলে ছোট সাইজের মিররে কাজ হবে না। যদি সম্ভব হয় তাহলে মেইন ডোরের একদম বিপরীত দেয়ালেই ফুল হাইট মিরর দিন, মানে একদম মেঝে থেকে ছাদ পর্যন্ত। এই ফুল হাইট মিরর শুধু ঘরকে বড়ই দেখায় না, বরং ঘরে একটা লাক্সারি ভাইবও এনে দেয়। এবার চলুন পরবর্তী পয়েন্টে, ফল সিলিং। এক্ষেত্রে সবার আগেই জানতে হবে কি কি করা উচিত না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল করে এমন জায়গাতে অনেক বেশি ডিজাইন করে ফেলে যে ঘরটাকে আরো ছোট এবং ভারী বলে মনে হয়। প্রথমত কখনোই মাল্টি লেভেল ফল সিলিং করবেন না, কারণ এতে সিলিং অনেকটা নিচে নেমে আসে এবং রুমের হাইট কমে যায়, যার ফলে রুমটাকে অনেক বেশি ক্লাটার্ড লাগে। আপনি হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন, ছোট ঘরে যদি খালি জায়গার অনুভূতি না দেওয়া যায় তাহলে সেটাকে কখনোই বড় বলে মনে হবে না। তাই ঘরকে হালকা পাতলা এবং ক্লিন রাখুন। দ্বিতীয় ভুল, বেশি জটিল ডিজাইন করা। অনেকেই সিএনসি বা পিওপি ডিজাইনে ঘন ঘন কার্ভ, শেপ বা প্যাটার্ন বানান, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ছোট ঘরের জন্য এগুলো না। এ ধরনের ডিজাইন ঘরকে অনেক বেশি ছোট এবং কনজাস্টেড করে তোলে। এখন আসি মূল বিষয়ে, তাহলে আপনার কি করা উচিত। আপনার সামনে আছে 4টা অপশন। অপশন নাম্বার 1, ফল সিলিং একদম না করা। যদি আপনার রুমের হাইট আগে থেকেই কম হয়, যেমন 8.5 বা 9 ফিটের মধ্যে, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ফল সিলিং না করা। এক্ষেত্রে লাইটিং দিয়ে খেলুন। আজকাল অনেক ধরনের লাইট পাওয়া যায়, যেমন প্রোফাইল লাইট, যেটা আপনি সিলিং ছাড়াই লাগাতে পারবেন, ট্র্যাক লাইট, এর মধ্যেও অনেক ধরনের অপশন আছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনি উদাহরণ দেখতে পাচ্ছেন। অপশন নাম্বার 2, প্লেন প্যাক সিলিং। মানে সিলিংটা একদম ফ্ল্যাট আর সিম্পল থাকবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এর জন্য আপনাকে সিলিং থেকে মাত্র 4 ইঞ্চি নিচে নামতে হবে। পুরো সিলিং একটানা করে বানিয়ে এরপর শুধু লাইটিং দিয়ে খেলুন। আপনি নিশ্চয়ই স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। দেখবেন কত সুন্দর মডার্ন লুক পাওয়া যায় এবং রুমটাকেও ছোট বলে মনে হবে না। অপশন নাম্বার 3, যাদের কোব লাইটিং বা একটু ডেকোরেটিভ ফিনিশ ভালো লাগে, এই অপশনটা তাদের জন্য। এটা অনেকটা প্লেন প্যাক ফল সিলিং এর মতোই, তবে চারদিকে দেয়ালের পাশে একটু রিভার্স কোব রেখে সেখানে লাইট বসানো হয়।
পরবর্তীতে সেই লাইটের গ্লো দেয়াল বেয়ে ছড়িয়ে পড়ে, ফলে মাঝখানে একটা ক্লিন ফ্ল্যাট সিলিং থাকবে যেটা ঘরটাকে স্পেশিয়াস রাখবে। অন্যদিকে আপনি লাইটের গ্লোয়িং ইফেক্টও পাচ্ছেন, দেখতে অসাধারণ লাগে। অপশন নাম্বার 4, এটা খুবই স্মার্ট এবং বাজেট ফ্রেন্ডলি অপশন। এই ডিজাইনের রুমের চারপাশে একটি 18 ইঞ্চি বা 2 ফুটের বর্ডার বানিয়ে নেবেন। মাঝখানে কোনো ফল সিলিং করবেন না, যেমন স্ক্রিনে দেখছেন। মানে মূল সিলিং এর হাইট যেমন ছিল তেমনই থাকবে, ফলে রুমের মাঝখানটা ফুল হাইটে ওপেন থাকবে। আর চারপাশের বর্ডারের মধ্যে আপনি হিডেন লাইট বা কোব লাইট বসাতে পারেন। এভাবে ঘরটা দেখতে হবে ওপেন, ব্রাইট আর একদম মডার্ন। তো এই ছিল ফল সিলিং নিয়ে পুরো আলোচনা। এখন আপনি জানলেন কি করা উচিত নয় এবং কি করলে আপনার ছোট ঘরকেও বেশ বড় সড়ো দেখাবে। ভিডিওতে দেওয়া লিস্টগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদের ওয়েবসাইটে সবগুলো লিস্ট ডিটেল সহকারে একটি আর্টিকেল আকারে পাবলিশ করা থাকবে। আর্টিকেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে আবার দেখে নিতে পারবেন। এখন চলুন দেখি ছোট বেডরুমকে বড় দেখাতে হলে আর কি কি টিপস কাজে লাগানো যায়। এখন আসি স্টোরেজ ইস্যুতে। ছোট বেডরুমের সবচেয়ে বড় সমস্যা এতে স্টোরেজ কম পাওয়া যায়। তাহলে এখন আমরা কি করতে পারি, শুনুন মনোযোগ দিয়ে। এখানে 3-4টা দারুণ আইডিয়া আছে, সবগুলোই কাজে লাগাতে হবে এমন না। আপনি আপনার রুমের সাইজ এবং প্রয়োজন অনুযায়ী যেটা সবচেয়ে ভালো সেটা ব্যবহার করবেন। প্রথম অপশন, আপনার ঘরের ফার্নিচার লেআউট বদলে ফেলুন। মানে আসবাবপত্রগুলো এমনভাবে রাখুন যাতে সর্বোচ্চ স্টোরেজ পাওয়া যায়। ধরুন আপনার ঘরের সাইজ 10x10, এখন এর মাঝখানে আপনি একটি 6 ফিটের খাট বসালেন, তাহলে খাটের 2 পাশে 2 ফিট করে জায়গা বাকি থাকলো। এখন এই 2 ফিটে আপনি একটি ক্যাবিনেট বসাতে পারবেন না, ফলে স্টোরেজে ঘাটতি তৈরি হয়। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, বেডটা এক পাশে সরিয়ে দিন, আরেক পাশে একটা সাইড টেবিল রাখুন, আর বাকি 4 ফিট জায়গাতে একটি ফুল সাইজ ক্যাবিনেট বসান। এতে আপনি ভালো স্টোরেজও পাবেন, আবার 2 ফিটের মতো একটা ওয়াকিং স্পেসও পেয়ে যাবেন। অর্থাৎ রুমটা সামান্য অ্যাসিমেট্রিক হলেও দেখতে সুন্দর লাগবে, ব্যবহার করেও আরাম পাবেন। দ্বিতীয় অপশন, এখন হয়তো অনেকেই বলবেন, না ভাই আমি বেডটা মাঝখানেই রাখতে চাই। ঠিক আছে, সমস্যা নেই। বেড মাঝখানে রাখলেও 2 পাশে বেড সাইড টেবিলের জন্য 2 ফিট 2 ফিট করে জায়গা ফাঁকা আছে। এই 2 পাশের সাইড টেবিলের উপরের অংশে আপনি ওয়ার্ড্রপ বা ক্যাবিনেট বানাতে পারেন, যেটা দেখতে বেশ সুন্দর লাগে এবং একই সাথে আপনার স্টোরেজ ক্যাপাসিটিও অনেক বাড়িয়ে দেয়। চাইলে পুরো ক্যাবিনেট দিতে পারেন, অথবা নিচে ফাঁকা রেখে শুধু উপরে ক্যাবিনেট দিতে পারেন। এটা নির্ভর করছে আপনার স্টোরেজের প্রয়োজনীয়তা কেমন তার উপরে। তৃতীয় অপশন, যদি আপনার আরও বেশি স্টোরেজের প্রয়োজন হয়, তাহলে ঠিক বেড হেডের পেছনে যে ফাঁকা জায়গাটা থাকবে, আপনি সেখানেও খুব বেশি ডেপথ নেই এরকম শেলফ বানাতে পারেন। মোটামুটি 1 ফিট ডেপথ রাখলেই যথেষ্ট। এটা দেখতে যথেষ্ট স্মার্ট লাগবে, আর তাছাড়া আপনি এখানে প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন কোনো রকম ক্ল্যাটার ছাড়াই। আর বেডের পেছনের অংশটা একটা সুন্দর সিমেট্রিক ডিজাইন পাবে। চতুর্থ অপশন, এই একই আইডিয়া যদি আপনার ঘরে টিভি ইউনিট থাকে তাহলেও কাজে দেবে। মাঝখানে টিভি ইউনিট থাকবে আর চারপাশে আপনি ক্যাবিনেট করে নেবেন। যারা বেডের পেছনের দিকটা হালকা রাখতে চান তারা চাইলে এই আইডিয়াটা তাদের টিভি ওয়ালের জন্য ব্যবহার করতে পারেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ডিজাইনই বেছে নিন না কেন, এটা যেন হ্যান্ডেললেস হয় এবং গ্লোসি ফিনিশে হয়। বাকি আপনি চাইলে লেমিনেট, ভিনিয়ার, পিভিসি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন, কিন্তু এই 2টা রুল অবশ্যই ফলো করতে হবে। আরেকটা দারুণ টিপস, আপনি চাইলে বেডের নিচেও স্টোরেজ বানাতে পারেন। আজকালকার দিনে হাইড্রোলিক বেড ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, যেখানে আপনি ম্যাট্রেস উঠালেই বেশ বড়সড় একটা স্টোরেজ পেয়ে যাবেন। এভাবেই আপনি আপনার ছোট রুমেও দারুণ পরিমাণ এক্সট্রা স্টোরেজ পেতে পারেন। দেখতেও এলিগেন্ট লাগবে আর কাজেও হবে ব্যবহারিক। এগুলোই হলো ছোট রুমে স্টোরেজ বাড়ানোর স্মার্ট আইডিয়া। ডিজাইনও থাকবে সুন্দর আর ঘরটাও থাকবে হালকা, পরিষ্কার আর ফাংশনাল। এবার আসি আজকের শেষ পয়েন্টে, উইন্ডো আর কার্টেন ডিজাইনে। আসলে এই 2টা আলাদা বিষয় হলেও একে অপরের সাথে এরা এতটাই সম্পর্কিত যে একসাথে আলোচনা করাই ভালো। প্রথমেই বলি উইন্ডো নিয়ে। একটা বেসিক রুল সবসময় মনে রাখবেন, ঘর যদি ছোট হয় তাহলে উইন্ডো যত বড় হবে ঘরকে তত বড় দেখাবে। তাই উইন্ডো বানানোর সময় কখনোই কৃপণতা করবেন না, যতটা সম্ভব বড় উইন্ডো দিন, যাতে সবচেয়ে বেশি ন্যাচারাল লাইট ঘরে ঢুকতে পারে। কারণ যত বেশি প্রাকৃতিক আলো ঘরে আসবে, ঘরটা তত বেশি উজ্জ্বল, তত খোলা আর স্পেশিয়াস লাগবে। আর একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে, যখন আমাদের চোখের সামনে কোনো ট্রান্সপারেন্ট এলিমেন্ট থাকে তখন মস্তিষ্ক জায়গাটাকে ঠিক যতটা বড় তার থেকেও অনেক বেশি বড় হিসাবে অনুভব করে। তাই এই বিষয়টা কাজে লাগিয়ে চেষ্টা করবেন উচ্চতা এবং প্রশস্ত 2 দিকেই যতটা সম্ভব বড় উইন্ডো দেওয়ার। চলেন এবার কার্টেন নিয়ে কথা বলি। অনেকেই জানালার সাথে সম্পর্কিত এমন কিছু ভুল করে ফেলেন যেগুলোর ফলে ঘরটাকে দেখতে আরো ছোট বলে মনে হয়।
চলুন দেখি ভুলগুলো কি কি এবং কিভাবে এগুলো এড়িয়ে চলা যায়। ভুল নম্বর 1, ধরুন আপনার জানালার উপরের অংশ থেকে সিলিং পর্যন্ত প্রায় 3-4 ফুটের একটা জায়গা ফাঁকা আছে। এখন বেশিরভাগ মানুষই জানালার ঠিক উপরেই কার্টেনের রডটা লাগিয়ে ফেলেন। এটাই সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, আপনার উইন্ডো ছোট হলেও কার্টেন কখনোই ছোট হওয়া যাবে না। কার্টেন লাগাতে হবে একদম সিলিং হাইট থেকে, অর্থাৎ সিলিংয়ের ঠিক নিচ থেকেই ফ্লোরের 1 ইঞ্চি উপর পর্যন্ত। এভাবে পুরো দেয়াল জুড়ে লম্বা কার্টেন পড়বে। এর পেছনে লজিকটা সহজ। ছোট কার্টেন দিলে দেয়াল ভাগ হয়ে যায়, ফলে ঘরটা ছোট লাগে। আগেই বলেছি দেয়াল ভাগ করা যাবে না। লম্বা কার্টেন দিলে ভিজুয়ালি রুমের হাইট বাড়ে আর দেখতেও যথেষ্ট মডার্ন লাগে। ভুল নম্বর 2, অনেকেই জানালার সাইজ অনুযায়ী ঠিক সমান সমান মাপের রড বসান। মানে জানালার প্রশস্ত যদি 3 ফিট হয়, তাহলে রডের প্রশস্ত তারা 3 ফিটই দেন। এটা একটা ভুল, কারণ আপনি যখন জানালার উপর থেকে কার্টেনটা সরাবেন, তখন কার্টেনের বেশ খানিকটা অংশ জানালার উপরেই থেকে যাবে, যার ফলে লাইট কম আসবে, জানালা দেখতে ছোট লাগবে। এ সমস্যা এড়াতে হবে কিভাবে? খুব সহজ। আপনার জানালার প্রশস্ত যদি 3 ফিট হয়, তাহলে আপনি 2 পাশে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে এক্সট্রা রড রাখেন। সেক্ষেত্রে 3 ফিটের জানালা হলে 4 ফিটের রড লাগবে। এতে কি হবে? যখন আপনি কার্টেনটা জানালার উপর থেকে সরাতে চাইবেন, তখন পুরো কার্টেনটা জানালার বাইরে চলে যাবে, ফলে পুরো উইন্ডো খোলা থাকবে, ম্যাক্সিমাম আলো ঘরে ঢুকতে পারবে। তো উইন্ডো আর কার্টেনের বিষয়টা এ পর্যন্তই, এবং সেই সাথে সাথে আমরা ভিডিওরও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা ছোট বেডরুমকে বড় দেখানোর সবগুলো দারুণ ট্রিক্স নিয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার কনসেপ্টগুলোও বোঝা গেছে। আর যদি আপনার মনে হয় ভিডিওটি সত্যিই একটি ছোট বেডরুমকে বড় হিসাবে দেখাতে হেল্প করবে, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। কে জানে, হয়তো তাদের মধ্যেও কেউ এই একই সমস্যায় ভুগছেন। যদি কোনো জায়গায় আমি কিছু ভুল বুঝিয়ে থাকি বা আপনার কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক প্রয়োজনীয় টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার ঘরটাকেও সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ।